বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে ওই স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারণে গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন, ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখি শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না, নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকতে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর ভাবে রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আবার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামি। তো আবার তোকে নিয়ে যায়, যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়, ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেই 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস। আমার অনেক কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। ওরা আমাকে ধরেছিল এমনভাবে, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা থরথর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না। ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল। বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায়, তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায়। মানসিকভাবে ও ট্রমা চলে যায়, ওর কথা বলো আর 5টা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই। যাই হোক, তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতের যে থানায় গেলাম। যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কিনা জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। 2বার করে হাতির ঝিল থানা যায়, তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম, এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না। নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল, তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে, 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে ওঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। পুরা বাংলাদেশটা যেমন ঝাঁঝরা হয়ে গেছে গুলির আঘাতে। বাবা হারিয়েছে তার সন্তানকে, সন্তান হারিয়েছে তার বাবাকে। ছোট ছোট ফুটফুটে শিশু সন্তানরাও রেহাই পায়নি। মানুষ ঘরের মধ্যেও নিরাপত্তা পায়নি। যেখানে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যখন কারফিউ জারি করা হয়, তার পূর্বে যে নজিরবিহীন
হত্যাযজ্ঞ ঘটেছে বাংলাদেশে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানুষের অবদান, যারা একটি ভালো এবং সুষ্ঠু আন্দোলনের জন্য জীবন দিল এবং যারা এই জীবন নেয়ার খেলায় মেতে উঠল তারা আজীবন দেশদ্রোহী এবং ঘাতক বলে চিহ্নিত হয়ে রবে। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বে যেখানে পরিচিত ছিল, আবারও এই ঘটনার পর বিশ্বজুড়ে সমস্ত মিডিয়া তোলপাড়, সমস্ত মিডিয়ায় বাংলাদেশের নিউজ লিড নিউজ হিসেবে প্রচারিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা বাংলাদেশে আর ভ্রমণ করবে না বলে জানিয়েছে। অপরদিকে প্রবাসীরা তাদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে। তাদের কষ্টের টাকায় কেনা অস্ত্র দিয়ে আবার তাদের সন্তানদের হত্যা করা হবে, সেটা তারা মানতে নারাজ। তাই তো তারাও শপথ নিয়েছে দেশের এই দুর্দিনে তারা দেশের সে সকল সাধারণ মানুষদের পাশে থাকবে যারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে এই রাষ্ট্রে। যাই হোক, এই বাংলাদেশ আবার শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসুক। আমাদের এই বাংলাদেশ অশান্তিতে ভরে থাকবে, এটা আমাদেরই কখনোই কাম্য ছিল না, এখনও কাম্য নয়। যে আসুক, ক্ষমতা ধরুক, বাংলাদেশকে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। দেশের এই ক্লান্তি লগ্নে প্রবাস থেকে শুধু এতটুকু করা ছাড়া তেমন কিছুই আমরা করতে পারছি না। তবে এই যে রেমিটেন্স শাটডাউন ঘোষণাটা করা হয়েছে, সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানায়। প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না যতদিন না পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয় আমার দেশে যেন এমন স্বৈর শাসক আর না আসে, যারা আমাদের প্রবাস থেকে পাঠানো অর্থে আমাদেরই সন্তানদের উপর, আমাদের সন্তানদের বুকের উপর গুলি চালাবে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। তা আমরা কখনো চাই না। কষ্টের অর্থ বিদেশ থেকে দেশে পাঠাই আমরা, বিদেশে বসে আমরা এমনি অর্থ উপার্জন হয় না, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত কঠোর পরিশ্রম করতে হয়, কতটা ঝুঁকিপূর্ণ কাজ করে পরিবার দেশের জন্য অর্থ প্রেরণ করা হয়। প্রথমত দেশ পরিবার দুইটিই বাঁচে এই রেমিটেন্সের অর্থে। যখন ডলার হিসেবে পাঠানো হয় সেগুলো দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে, পরবর্তীতেই পরিবারের হাতে যখন সেই অর্থ পৌঁছায় তখন পরিবারের উপকারে আসে। সেগুলো যখন তারা নিত্য ব্যবহার্য পণ্য কেনাকাটা করে তখন দেশের বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা আসে। তো সেই প্রবাসীরা যখন দেশের চাকা সচল রাখতে কাজ করছে, প্রবাসীরা দেশে গেলে সম্মান পায় না। বিমানবন্দরে তাদের মালামাল ব্যাগ থেকে কেটে রাখা হয়, চুরি করে রাখা হয়, অনেক হয়তো সন্তান, আমাদের প্রিয়জনদের জন্য অনেক কিছু নিতে হয়, সেই জিনিসগুলো ঠিকমতো বাসা পর্যন্ত পৌঁছায় না এই চোরদের কারণে। তো সরকার যখন প্রবাসীদের জানমালের নিরাপত্তা দিতে পারল না, কিসের রেমিটেন্স?